একটি সাক্ষাৎকার শুনবো, আমরা কথাবার্তা শুনবো। দেখি আপনিও মনোযোগ দিয়ে শুনেন এবং মতামত জানাবেন। মাফিয়া বলবো না, ফ্যাসিস্ট বলবো না, অর্থাৎ রাষ্ট্রপতির নিজের কিছু বলার নেই। রাষ্ট্রপতি একটা কলা গাছ। ব্যক্তি শাহাবুদ্দিনের আওয়ামী ব্রেন থাকতে পারে, তার যখন রাষ্ট্রপতি হওয়ার পূর্বে যদি তার দোষার থাকে, যেটা তথ্য উপদেষ্টা বলেছেন ডাক্তার জাহেদ, যদি অর্থ পাচার সংক্রান্ত অন্যান্য বিষয় সংক্রান্ত বিষয় থাকতে, ঠিক আছে, সেটি দিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু রাজনৈতিক জন মানে রোষ থেকে আমি কেন একটা পদ, রাষ্ট্রপতি পদটাকে আমি বিতর্কিত করব? সেই জায়গায় আমার কথা যে রাষ্ট্রপতির অপরাধটা কোথায়, সেটা কি আমরা বের করতে পেরেছি কিনা। যদি নাহিদ ইসলামের কথায় অপরাধ হয়ে থাকে যে শেখ হাসিনার গুম খুমের সহযোগী, তাহলে নাহিদ ইসলামরা যখন ক্ষমতায় ছিলেন, তার অধীনেই শপথ নিয়েছেন, তখন কেন তার বিচার পদত্যাগ চাননি, তাই না? তো এটা নিয়ে বিতর্ক চলবে। আমার মনে হয় যে এইটার মধ্যে তারাও যে বলছে, দাবি করছে, এটা নিয়ে যে রাজপথ আন্দোলন করবে, রাজপথ গরম করবে, এই ধরনের বাস্তবতা নেই, প্রেক্ষাপট নেই, এবং এটা সম্ভাবনা। তারা কেবলমাত্র বিএনপির উপর একটি চাপ দেওয়া এবং এই কথার কথা যে বিএনপি আওয়ামী লীগ যোগসাজশ মিলে রাজনীতি করছে, তাদেরকে হয়রানি করার চেষ্টা করছে, এটার গ্রাউন্ড তৈরির একটা প্রচেষ্টা, যেটা রাজনৈতিক দল হিসেবে তারা করবেই, তাদেরকে এই সুযোগটুকু দিতেই হবে। সো আমি এর মধ্যে দোষের কিছু দেখি না। জি শাহেদ, আপনাকে ধন্যবাদ। আমি বাবুল ভাই একটু আপনার কাছে একটু পরে আসতে চাই। তারা তুষার, যেহেতু প্রসঙ্গ উঠেছে এনসিপি নিয়ে এবং নাহিদ ইসলাম নিয়ে আলাপ করছি আমরা, এবং সেখানে যোগ সাজসের কথা এসছে, শাহেদ ভাই একটা কথা জিজ্ঞাসা করেছেন যে তারা কি আসলে বের করতে পেরেছে রাষ্ট্রপতির অপরাধটা কোথায়। আপনারা কি আসলেই রাষ্ট্রপতির অপরাধটা কি, কোন অপরাধের কারণে তার বিচার দাবি করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন, আপনাকে স্পষ্ট করতে পেরেছেন? আপনাকে ধন্যবাদ। আমরা বের করার বহু আগে বিএনপির মিডিয়া সেল থেকে 2022 সালে ইন ডিটেলস তথ্য প্রমাণ সহ এই শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতিত্ব কেন অবৈধ এবং কেন তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত, ডাবল পাসপোর্টধারী, এবং তিনি কিভাবে আপনার করাপশন বা বাংলাদেশ আপনার ইসলামী ব্যাংক দখলের সাথে জড়িত, এটা বিএনপি মিডিয়া সেল থেকে ডিটেইলস, মানে ফেসবুকে তাদের যেটা অফিসিয়াল পেজ, সেখান থেকে বলা হয়েছে। তো আমরা শুধু সেই কথাটাই রিপিট করেছি যে এরকম একজন লোক কিভাবে বিএনপির ব্যাকআপ পায়। কারণ তিনি তো কালের কণ্ঠে, আপনি জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একটা পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিলেন, রাষ্ট্রপতি, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। তিনি কি বলেছেন সেখানে, যে আমি বিএনপির সহযোগিতা পেয়েছি। বিএনপি তরফ থেকে তারা প্রতিবাদ করা হয় নাই, এবং মানে আমরা সহযোগিতা করিনি এটা তারা ডিনাই করে নাই, তারা করেছে তখন। এবং তখন এই যে ধরেন 8 তারিখে আপনার শপথ নেওয়ার যে প্রেক্ষাপট, আর এরপরে আপনার সামনে অসংখ্যবার সুযোগ এসেছে যে তাকে সরিয়ে দেওয়ার, কিন্তু আপনি সেটা করেন নাই। বারবার যদি উদাহরণ হিসেবে দেখান 8 তারিখ, যে 8 তারিখে আপনি তার কাছে শপথ নিয়েছেন, তাহলে এটা জাস্টিফাইড হবে না। আপনার কাছে অনেকবার সুযোগ এসেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপির সাথে কথা বলেছে, বিএনপির কাছে তাদের আর্জিটা জানিয়েছে যে এটা তাকে আমরা এখানে দেখতে চাই না, তাকে সরিয়ে দেওয়া উচিত। শাহেদ ভাই আরেকটা প্রশ্ন কিন্তু করেছে, 8 তারিখে শপথ নিয়েছেন, তাহলে যেই মানুষের কাছে শপথ দিলেন তাকে কেন সরিয়ে দিতে হবে, কিংবা তাহলে তার কাছে শপথই বা কেন নিলেন? শপথ ওই সময়ে কেন নিয়েছেন এটার প্রেক্ষাপট যদি আপনি আলোচনা করতে চান, তাহলে তারও আগে 5 তারিখে যখন রাজনৈতিক দলগুলো, তখনকার রাজনৈতিক দলগুলো কেন প্রথমে ক্যান্টনমেন্টে গেল এবং কেন পরবর্তীতে বঙ্গভবনে এই লোকের কাছে গেল, সেগুলো শুরু, এবং তারা তো সবকিছু ওখানে সেটেল করে ফেলেছে। ওইটা করার পরে ওটা ফলো আপ হচ্ছে শপথ। তো ওই সময়কার একটা বিশেষ পরিস্থিতি, হ্যাঁ, তো ধরেন আমি ধরে নিলাম যে আপনি কথা, মানে কথার খাতিরে, যে ওটা ভুল হয়েছে, কিন্তু তার মানে এই না যে পরবর্তীতে আমি ওই ভুলকে অজুহাত হিসেবে দেখিয়ে বারবার আবার সুযোগ থাকা সত্ত্বেও ভুল করব। পুরো অন্তর্বর্তী সরকারের সময়ে একটা এক্সেপশনাল মেজার হিসেবে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। প্রধান বিচারপতি ছিল না, আপনি প্রধান বিচারপতি যে বসিয়েছেন পরবর্তীতে, কি কোন আইনে বসিয়েছেন, সংবিধানে কোন ধারা অনুযায়ী, কোন অনুচ্ছেদ অনুযায়ী বসিয়েছেন, তো আপনি তখন এটা করতে পেরেছেন না। কিংবা যেটা শাহেদ ভাই বললেন, ওইখান থেকেও তো একটা উত্তর আছে যে যদি তিনি পালিয়ে যেতেন, ধরেন 5 তারিখে, মানে ফরচুনেটলি তিনি পালিয়ে যান নাই, মানে একটা কোইন্সিডেন্টালি তিনি পালিয়ে যান নাই, যদি পালিয়ে যেতেন তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি হইতো, তখন আপনাকে একজনকে বসাতে হতো। তো তাহলে এটা কোনো মানে অজুহাত হইতে পারে না যে 8 তারিখে তার কাছ থেকে শপথ নেওয়া হয়েছে। শপথ নেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদের কাছে, তারপর আপনি রাষ্ট্রপতি পদের পদত্যাগ চাচ্ছেন, ওই ব্যক্তির পদত্যাগ চাচ্ছেন, রাষ্ট্রপতি পদে আপনি একজনকে বসাবেন। এবং বাংলাদেশে এরকম নজির আছে, আমি দেখাতে পারবো যে এরকম পার্লামেন্ট নাই, স্পিকার নাই, তখন রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করছে। এমনকি স্পিকার থাকা অবস্থায়, যেখানে সাধারণ নিয়ম হচ্ছে স্পিকারের কাছে আপনি পদত্যাগ করবেন, সেখানে স্পিকারকে বাইপাস করে কিভাবে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করেছে বাংলাদেশে, এরকম নজিরও আছে। মানে ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি, যে আপনার প্রয়োজন যদি সমস্ত রাজনৈতিক কনসেনসাস থাকে, তাহলে এগুলো কোনো বিষয় না। এবং তার বিরুদ্ধে যে ইসলামী ব্যাংকের, আপনি যদি ডেইলি স্টারের সেই নিউজটা মনে করে দেখেন, একটা খুব সুন্দর প্রতিবেদন তারা করেছিল,
দি কিউরিয়াস কেস অফ চিটাং কানেকশন, সেখানে কিন্তু ইন ডিটেইলস লেখা হয়েছে কিভাবে ইসলামী ব্যাংকে দখল প্রক্রিয়ার সাথে এই ভদ্রলোক জড়িত। এটা হচ্ছে তার একেবারে সরাসরি ফৌজদারি অপরাধের প্রশ্ন, এবং তিনি সংবিধান লঙ্ঘন করেছেন এই কথাটা বিএনপির তরফ থেকেই বলা হয়েছে। কখন? যখন আপনি বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা একটা অবৈধ আদেশ, এটা এটা কিন্তু আমরা সংসদে শুনেছি না এই কথা। তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তো দিল রাষ্ট্রপতি, যিনি সংবিধানের লঙ্ঘন করলেন, এবং সংবিধান লঙ্ঘন করলে তো তাকে অপসারণ করাটা যৌক্তিক, কিন্তু সেটা তো তখন করা হয় নাই। বা আমরা এই এখন তাকে লন্ডনে পাঠিয়ে চিকিৎসা করে আসার পর এখন বলা হচ্ছে অসুস্থ। এবং এই যে আপনি এখন বললেন যে তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন, তো শেখ হাসিনার সাথে তো তিনি বাংলাদেশে থেকেই যোগাযোগ রেখেছেন বারবার, এটা আপনারা জানেন বা বিএনপি জানতো। তাহলে এবং গোয়েন্দা তথ্যগুলো ছিল তাদের কাছে। এখন এইরকম একটা 6 মাস যখন হয়ে গেছে, ঠিক টাইম না, সেটি তো বিএনপি বলেছে, সে তো মানে রাষ্ট্রপতির ভাষাতেই বলেছেন, সালাউদ্দিন আহমেদ নিজেই বলেছেন যে লন্ডনে যেহেতু কথা বলার কোনো প্রয়োজন নেই, দেশেই তো তিনি কথা বলতে পারেন। না, কিন্তু এটাকেই তো কারণ হিসেবে দেখানো হচ্ছে। না, এরকম তো বিএনপি থেকে দেখা ফর্মাল কেউ বলে নাই, কিন্তু এটাই তো ধরেন পত্রপত্রিকা এবং সার্বিকভাবে আমরা যে আলোচনাটা শুনেছি এটা কি বলা হচ্ছে। আদারওয়াইজ ধরেন এই 6 মাস সরকারে থাকার অবস্থায় কেন তাকে পদত্যাগ করালো? এটা করালো এই কারণে যে এখন বিএনপি, আপনি যদি না থাকে তাহলে আপনি যদি নৈতিক জায়গা থেকে দেখেন, তিনি তো বলেছেন কিন্তু যে আমি 5 তারিখের পরে রাষ্ট্রকে স্টেবল রাখার ক্ষেত্রে তিনি নাকি বিরাট ভূমিকা নিয়েছেন, এই ব্যাপারে খুব কৃতিত্ব নেন। তাহলে জুলাই মাসে যে যখন এই একটা সরকার এরকম গণহত্যা চাপিয়ে দিচ্ছে, তখন রাষ্ট্রপতি কি চুপচাপ থাকতে পারে? এটা চুপচাপ থাকতে পারে না। তার তো আফটার অল এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট। তাহলে তার তো তখন উচিত ছিল যে কোনো একটা ভূমিকা নেওয়া, তিনি তো সেটা নেন নাই, এবং তিনি তো তখন এটা সরকারের পক্ষই নিয়েছেন। এই কারণে, এই সমস্ত কারণে তার 5 আগস্টের পরে শাহাবুদ্দিন যেটি করেছেন সেটি বিএনপির মূল্যায়নে থাকছে। 2 নম্বর হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা, যেটি কিনা শাহেদ আলম ভাইও বললেন, এবং 3 নম্বর হচ্ছে যে সরকার এই মুহূর্তে আর কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ চায় না, রাষ্ট্রকে এক ধরনের স্ট্যাবল পজিশনে নিয়ে অর্থনৈতিক যে সব উন্নয়ন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে মনোযোগ দিতে চায়। এটি হচ্ছে গণমাধ্যমের বিশ্লেষণ। আপনাদের দিক থেকে বিশ্লেষণ কি? সারোয়ার তুষার কিংবা বিরোধী দলীয় জোট তারা বারবার বলার চেষ্টা করছে বিএনপি বিচার করছে না, কিন্তু আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই 2টি সংগঠন কিংবা 2টি দল থেকে মামলা করা হয়েছে, ট্রাইব্যুনাল সেগুলো আমলে নিবে সেটিও জানিয়েছে। তাহলে আসলে দল হিসেবে বিএনপির উপরে ব্যাপারটা কেন আসছে বারবার? জি, ধন্যবাদ। এটা খুব স্বাভাবিক বিএনপির ব্যাপারে আসবে, ও আশাটাকেই বিএনপি এইটারে খুবই একটা সহজ বিষয় মনে করে ও স্বাভাবিক বিষয় মনে করে। বিএনপি ক্ষমতায় আছে, ক্ষমতায় না থাকলেও মিডিয়া বলুন সবকিছুই বলুন সবসময় বিএনপিকেই খোঁচায়। তো এটাতে বিএনপি অভ্যস্ত, এটাতে কোনো বিষয় নয়। এখন আপনার কথাই আসে, যেটা আপনি যে কথাটা বলছিলেন যে বিএনপি বলছে এই কারণে সুরক্ষা দিতে হবে। দেখুন, এখানে বিএনপির কোনো বিষয় নয়। বিএনপির একজন নেতা একটা কথা বলতেই পারে, কিন্তু বিএনপি আর সরকার দুটো আলাদা জিনিস। না, এটা গণমাধ্যমের বিশ্লেষণ। বিএনপির ঠিক আছে, আমি আসছি ওখানে। দেখুন, প্রথম কথা হচ্ছে কি যে 51 অনুচ্ছেদ এখানে বারবার এসেছে। 51(2) উপ অনুচ্ছেদ 51(3) অনুযায়ী আমরা এটা তার রাষ্ট্রপতি কালীনে তাকে সুরক্ষা সংবিধান দিয়েছে। সো সারোয়ার তুষার যেটা বললেন সেটা হচ্ছে যে কাজেই উনি রাষ্ট্রপতি শপথ নেবার পর থেকে শেষ পর্যন্ত ওনার দায়িত্বের লাস্ট দিন পর্যন্ত কোনো কার্যক্রমের উপর তার নেওয়া যাবে না, এটা একবার সংবিধান তাকে করেছে। এখন বলুন যে সংবিধান কাকে, এই সংবিধান সমন্বয় রাখার পিছনে সবচেয়ে ভূমিকা কারা রেখেছে? সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এনসিপির ছেলেরা। তারা যে শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতির কাছে, এবং যে কথাটা সারোয়ার তুষার বললেন যে ক্যান্টনমেন্টে যে সব রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে যে সবকিছু ঠিক করে এসেছে, আপনি যদি তখনকার সেনাপ্রধান, যিনি এখনো সেনাপ্রধান, তার কথাটা যদি শুনে দেখেন, ওখানে কিন্তু বিএনপির মহাসচিব স্যার ছাড়াও প্রত্যেকটা দলের নেতৃবৃন্দ কিন্তু সেখানে ছিল, জামাতের প্রতিনিধি ছিল, মামুনুল হক পর্যন্ত সেখানে ছিলেন। তো কাজেই ওই দিনটাই কিন্তু আমি নিজেই রাজপথে ছিলাম, আমি শহীদ থেকে ফিরছিলাম, থার্ড গেট যেটাকে জাহাঙ্গীর গেট বলে এখন, ওই দিক থেকে তারা বের হয়ে আসলেন, আমরা দেখলাম কে কে মাসুদ আছে। এবং ইন্টারেস্টিংলি উনি কিন্তু একবারও, সেনাবাহিনী প্রধান একবারও বিএনপির নাম মুখে নেন, উনি কিন্তু জামাতের নাম নিলেন প্রথম। খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, ক্যান্টনমেন্টের ওখানে অনেক কিছু ঠিক হয়েছিল বিএনপিকেও শেষ করে দেওয়ার জন্য, ঠিক হয়েছিল এদেশের গণতন্ত্রটা বন্ধ করে দেওয়ার জন্য, ঠিক হয়েছিল যারই ধারাবাহিকতা আমরা পরবর্তীতে দেখেছি। ডিসি বলেন, ওসি বলেন, এসপি বলেন, সচিব বলেন, সব একটা নির্দিষ্ট গোষ্ঠীর থেকে নেওয়া হবে।